আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো দেখছেন আমরা কে-ম্যাপ পর্যন্ত পড়ছিলাম এর আগে। এখন আমরা কে-ম্যাপ থেকে শুরু করছি। কে-ম্যাপ মানে হচ্ছে কার্নাফ ম্যাপ। কে-ম্যাপ সম্পর্কে আপনাদের আসলে কে-ম্যাপ একটু বেশি জটিল আপনাদের জন্য। আর আমি দেখছি বোর্ড কোয়েশ্চেনে এখান থেকে তেমন বেশি কোয়েশ্চেন নেয় না। বোর্ড কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা এড়াই চলে, কারণ এটা খুব জটিল। তাও আমি আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি। কে-ম্যাপ বিভিন্ন ধরনের হতে পারে, 2 চলক, 3 চলক এবং 4 চলক বিশিষ্ট। এটা হচ্ছে 2 চলক বিশিষ্ট কে-ম্যাপ। এখন আমরা 2 চলকের মধ্যে আমরা সর্বোচ্চ 2টা নিয়ে কাজ করতে পারি। এই জন্য এখানে 2টা ঘর রয়েছে। যেহেতু 2টা নিয়ে কাজ করতে পারি, 2 টু দি পাওয়ার n, তাহলে 2 স্কয়ার সমান 4। মোট 4টা খোপ থাকবে ওই ম্যাপে। এটা হচ্ছে এদিকে আমরা এ বি ডিক্লেয়ার করব, কারণ যেহেতু 2 চলক এ এবং বি। এর জন্য এখানে 0 এবং 1 ভ্যালু, আর বি এর জন্য 0 এবং 1 ভ্যালু। এখন এই ঘরটাকে আমরা কি বলবো? এর মান 0, বি এর মান 0। এই ঘরে এর মান 1, বি এর মান 0। এই ঘরে এর মান 0, বি এর মান 1। আর এই ঘরে হচ্ছে এর মান 1, বি এর মান 1। এখন আমরা যখন একসাথে উচ্চারণ করব এর মান 0 এবং বি এর মান 0, তাহলে এই ঘরের ডেসিমেল ভ্যালু কত? তাহলে 0। এটা হচ্ছে বাইনারি ভ্যালু বলতেছি আমি। 0 0 মানে হচ্ছে ডেসিমেল ভ্যালু 0। আর এখানে এর মান 1 এবং বি এর মান 1, মানে হচ্ছে 1 0। আমি যদি এখানে লিখি 0 0 সমান 0, তাহলে এখানে এটা ডেসিমেল মান হবে 0। আর এখানে হচ্ছে এর মান 1, বি এর মান 0, তার মানে হচ্ছে 1 0। 1 0 ডেসিমেল মান কত? 2। তাহলে এখানে 2 হবে। তারপর এখানে হচ্ছে 0 1, এর মান 0, বি এর মান 1, তাহলে এখানে ডেসিমেল মান কত হবে? 1। এটা ডেসিমেল মান হবে 1। আর এখানে হচ্ছে 1 1, দুটোই 1। বাইনারি সংখ্যায় দুটোই 1 থাকলে এর ডেসিমেল মান কত? 3। তার মানে এটা হচ্ছে 3। তাহলে আমরা কি বলতে পারি? প্রত্যেকটা খোপের মান হচ্ছে কি 0 2 1 3 এরকম। এখন এগুলোকে আমরা যদি এভাবে প্রকাশ করে থাকি, তাহলে 0 কে আমরা নট গেট মানে ফলস বুঝাই, 1 কে আমরা ট্রু বুঝাই। তাহলে এখানে দুটোই 0, তাহলে এ বার বি বার। এখানে ইনটু কেন দিচ্ছে? এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, মানে গুণফলের প্রোডাক্ট অফ সাম, সরি, সাম অফ প্রোডাক্ট হচ্ছে যোগফলের গুণ, আর প্রোডাক্ট অফ সাম হচ্ছে গুণফলের যোগ, যেটা আমরা উপরে আগের ক্লাসে পড়ছিলাম। সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম। আমি যদি রিপিট করি আগের কথাগুলা, এইখানে এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম, মানে হচ্ছে যোগফল, যোগের গুণফল। মানে এভাবে আমরা দুইটা সংখ্যা যোগ করব, প্রত্যেকটার সাথে গুণ করব। আর সাম অফ প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্ট অফ সাম হচ্ছে যোগের গুণফল, আর সাম অফ প্রোডাক্ট হচ্ছে গুণফলের যোগ। এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, এ ইন্টু বি ইন্টু সি, মানে হচ্ছে আমরা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট, এগুলো প্রত্যেকটা আমি যোগ করতেছি। এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, গুণফলের যোগ। আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম, এগুলো যোগ, প্রত্যেকটা আমরা গুণ করতেছি আলাদা আলাদা করে। এখানে 3টা ভেরিয়েবল নিয়ে কাজ করছে, এই কারণে। আমি যদি 2টা ভেরিয়েবলের কথা বলি, এটা হচ্ছে এরকম এ বার ইন্টু বি বার, আর এটা হচ্ছে এ বি বার, আর এটা হচ্ছে এ বার বি, এটা হচ্ছে এ বি। এইভাবে প্রত্যেকটা নিয়ে কাজ করছে। এখন এখানে আমাকে কতগুলো যদি প্রশ্ন এরকম আসে সাধারণত, আমি যা খেয়াল করছি, যদি আমাকে কোন কোন সংখ্যা নিয়ে কাজ করতে বলে, যদি বলে 2 এবং 3 নিয়ে কাজ করো, 2 এবং 3 নিয়ে কাজ করলে আমাকে এ ঘর আর এ ঘরে 1 বসাইতে হবে। এটা হচ্ছে কে-ম্যাপ এর নিয়ম। মানে এই ঘরটা আর এই ঘরটা আমি একটা 1 বসাবো। এরপর আমি কিভাবে আমি সাজাবো, এটা হচ্ছে বিষয়। এখানে এভাবে 2টা নিয়ে সাজানো যায়, এটা হচ্ছে একটা। তাহলে এই 2টা নিয়ে সাজানো গেলে এখানে দুটার মধ্যে কমন কি? এই দুটার মধ্যে কমন হচ্ছে এ, কিন্তু বি বার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে এ থাকবে, বি বার চলে যাবে। এই দুটার মধ্যে কমন হচ্ছে। তার এই
নিচে এখানে আরো একটা 1 এটার মধ্যে কমন কি, এই দুটার মধ্যে কমন হচ্ছে বি। এ বার চেঞ্জ হয়ে যাচ্ছে, এ এবং এ বার চেঞ্জ হয়ে যাচ্ছে, বি সেম থাকতেছে এই দুটার মধ্যে। আবার এটার মধ্যে কমন কি, এই দুটার মধ্যে কমন হচ্ছে এ বার, বি এবং বি বার চেঞ্জ হচ্ছে। এভাবে আমরা সাজাতে পারি। এভাবে যদি সাজাই তাহলে এখানে দেখা যায় এ বি বার প্লাস এ বি এর রাশিমালা প্রতিটি রাশিতে এ আছে, সেজন্য ফলাফল নিম্নলিখিতভাবে দেখানো হয়েছে। তাহলে এ বি বার প্লাস এ বি, তাহলে আমরা এ কমন নিতে পারি কারণ এ যেহেতু সেম, এইটা এই দুটা নিয়ে কাজ করতেছে এখানে। তাহলে বি বার প্লাস বি, আমরা সূত্র অনুযায়ী কি জানি, বি বার প্লাস বি মানে হচ্ছে 1। এটা কোথা থেকে আসছে, এটা আসছে কতগুলা সূত্র থেকে, বুলিয়ান সূত্র। এখানে কতগুলো বুলিয়ান সূত্র দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এন ফর্ম মানে গুণের, আর এটা হচ্ছে অড ফর্মের সূত্র। আমি যেটা দেখাইছি বি বার প্লাস বি মানে হচ্ছে এখানে এটা এই সূত্রটা ব্যবহার করছে, এ প্লাস এ বার সমান 1। এটা কি ল, এটা হচ্ছে ইনভার্স ল, এটাকে ইনভার্স ল বলা হয়। একই চলকের বিপরীত ধর্মের সাথে আমি গুণ করলে 0 হবে আর যোগ করলে 1 আসবে আউটপুট, এটা আসছে। তাহলে এর সাথে আমি যদি 1 গুণ করি আউটপুট এ আসে। এটাও একটা ল হিসেবে ব্যবহার করছে। আমি এটা হচ্ছে আইডেন্টিটি ল বলা হয়, 1 এর সাথে এ গুণ করলে আউটপুট এ হবে, এটা হচ্ছে আইডেন্টিটি ল। এভাবে বাকিগুলা ব্যবহার করছে এভাবে, কারণ এটা এভাবে করছে 4.13 চিত্র অনুযায়ী। এটা হচ্ছে 4.13 বলতে আসলে এটাকে বোঝাচ্ছে। আমি এই কম্বিনেশন নিয়ে কাজ করতে পারতেছি, আবার এই কম্বিনেশন নিয়েও কাজ করতে পারতেছি। কেন, এটা যেহেতু 2 চলক বিশিষ্ট কেএমএফ, আমি দুইটা নিয়ে কাজ করতে হবে, সর্বোচ্চ দুইটা নিয়ে কাজ করতে পারবো। এটা হচ্ছে কেএমএফ এর নিয়ম, মানে 2 চলক বিশিষ্ট হলে। তাহলে এইভাবে আমরা এগুলা পেয়েছি। এগুলো পেলে আমরা এখানে এগুলো ব্যবহার করতে পারি। আমি এবার কমন নিলে এখানে বি বার প্লাস বি থাকে, এই দুইটার মধ্যে এবার কমন নিলে বি বার প্লাস বি থাকে, তাহলে ওই সূত্র অনুযায়ী 1 হবে। তাহলে আমাদের কি আসবে, এ বার প্লাস এ বি। এখন এ বার প্লাস এ বি থেকে এ বার প্লাস এ ইন্টু এ বার প্লাস বি, এটা কেমন আসছে, এটা হচ্ছে অ্যাবজর্পশন ল থেকে আসছে এটা। a ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ, আবার এ প্লাস এ বি সমান এ, এই লটা ব্যবহার করা হয়েছে এখান থেকে। এ বার প্লাস এ বি যেটা দেখতেছেন এটা হচ্ছে এটা, আমি এখানে বার বসাইছি, তাহলে এ বার প্লাস এ বি সমান কি আসবে, এ আসবে। এই লটা এখানে ব্যবহার করছে, তাহলে এ বার প্লাস এ ইন্টু এ বার প্লাস বি, তাহলে এ বার প্লাস এ আমরা কি জানি, 1 জানি, এ বার প্লাস বি সমান এটাই। এটা তাহলে এই কেএমএফ এর এটার আউটপুট কি আসবে, এ বার প্লাস বি আসবে। এইভাবে আমরা প্রত্যেকগুলো ব্যবহার করে থাকি। এত জটিলে যাবে না আমি আশা করি, কারণ কেএমএফ থেকে আপনাদের তেমন প্রশ্ন দেয় না আমি যতদূর দেখছি, তাই অন্যগুলো আরো বেশি ভালো করে খেয়াল রাখবো। এটা হচ্ছে 3 চলক বিশিষ্ট কেএমএফ, 3 ভেরিয়েবল, 3 চলক থাকবে, মানে এ বি সি থাকবে। চার চলক বিশিষ্ট আছে, 4 চলক বিশিষ্ট অনেক বড়, অনেক সময় বুঝতে কষ্ট হয়। এ বি সি ডি 4টা থাকবে, চলো এটা 4 চলক বিশিষ্ট কেএমএফ বলে। সর্বোচ্চ 4টা নিয়ে কাজ করা যায়, জন্য এখানে 4টা সার্কেল দিছে দেখছেন। তারপর একটা নিয়ে কাজ করা যায়, এটা হচ্ছে 1 এবং 4। এখানে 1 এগুলো বসাইছি আমি, আমাকে যেটার উপর বসাইতে বলছে সেইটা অনুযায়ী, যদি যেখানে বলছে এখানে 4টা 1 বসছে, এগুলা অনুযায়ী আমি যে এখানে হিসাব করছি, এখানে আমি যে হিসাব করছি এরকম 0 0 1 0, তারপর 0 1 1 1, এগুলা ডেসিমেল ফর্ম হিসাব করছি। এখন 3 চলক বিশিষ্ট হলে এখানে আরো একটা ঘর বাড়বে, নিচেও আরেকটা ঘর বাড়বে, তো নিচে আরেকটা ঘর বাড়লে আমার ডেসিমেল ফর্মও চেঞ্জ হয়ে যাবে, 0, তারপর এখানে হবে 2, এখানে আবার আরো একটা চলক আসবে এরকম। হ্যাঁ, এখানে এটা যেটা বলছিলাম এটা হচ্ছে 3 চলক বিশিষ্ট, এটা কোথায়, হ্যাঁ এখানে 0 0 0 1 1 1 1 0 আসছে। তো এবার আমরা এগুলো বসাইছি, এখানে এটা হবে 0, এটা হবে 1, মানে আমি উপরে 2টা ভেরিয়েবল নিয়ে নিছি, এখানে নিচে একটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি।
একটা ভেরিয়েবলের মধ্যে তো সংখ্যা দুইটা থাকতে পারে, একটা 0 নয়তো 1। এই জন্য এখানে 0 এবং 1 আছে, এদিকে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি। এটা অনুযায়ী হিসাব করছি, এটা অনুযায়ী হিসাব করলে এইভাবে আসে, তিনটা 0 হবে এখানে, 0 1 0, মানে এ বি সি, 0 1 0। তাহলে এ বার বি সি বার, এইভাবে আমরা হিসাব করি সবগুলা। আচ্ছা, কে ম্যাপ এতটুকুই রাখি আমরা, সামনে আরো পড়া আছে দেখি। এখানে একটা প্রশ্ন এসে, সমীকরণটি সমাধান করো। যেমন কে ম্যাপ বসিয়ে পাওয়া যায়, কে ম্যাপ বসেছে, ওকে। এগুলো আমি আসতে দেখিনি প্রশ্নে, তাই আমি এগুলো ইগনোর করতেছি। আপনাদের বেশিরভাগ আসছে যে সরলীকরণ টাইপের, মানে একটা কোন সমীকরণ দিবে সেটাকে সরল করতে বলবে সূত্র অনুযায়ী। সূত্র বলতে আমি কি বোঝাচ্ছি, এসব সূত্র অনুযায়ী। এগুলা এই জন্য আপনাদেরকে এগুলা ভালো করে মুখস্থ রাখতে হবে, কারণ এইসব সূত্র ব্যবহার করে আপনাদেরকে সরল করতে হবে। আমরা সরল অঙ্ক যেভাবে করি, বুলিয়ান অ্যালজেব্রাও এভাবে সরল অঙ্কের মতো সরল করতে হবে, সূত্র জেনে জেনে। তারপর আচ্ছা, অনুশীলনে আসি গেলাম। অনুশীলনীতে প্রশ্ন কি দিছে, ল গুলা লিখতে বলছে, লটা কি, তারপর কার্নাব ম্যাপ বলতে কি বোঝায়, কাকে বলে, এগুলো একটু দেখবেন। তারপর কন্ডিশন, ডোন্ট কেয়ার একটা কন্ডিশন আছে কার্নাব ম্যাপের মধ্যে, ওটাই কি বোঝায় এটা। তারপর ন্যান্ড গেট কি ইউনিভার্সাল গেট বলা হয় কেন, ইউনিভার্সাল গেট মানে হচ্ছে যে গেটের সাহায্যে মৌলিক গেট গুলাকে সম্পাদন করা যায়, তাকেই ন্যান্ড গেট বলে। এখানে বলছে ন্যান্ড গেট দ্বারা সকল লজিক গেটের কাজ সম্পাদন করা যায়, তাই ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। নর গেটও সেম, মানে এন ও আর, যেটা নর গেট, ন্যান্ড এবং নট দুটোই ইউনিভার্সাল গেট। তারপর সংক্ষিপ্ত প্রশ্নে কি আছে, বুলিয়ান গাণিতের সাহায্যে দেখা যে এটা সমান এটা, এই যেটা আমি বলছিলাম, বুলিয়ান গাণিতের সাহায্যে এই একটা সরল দিবে, এরকম দিতে পারে, নয়তো একটা সরলীকরণ করতে বলতে পারে। ডি মর্গান সূত্রটি প্রমাণ করো, এই ট্রুথ টেবিল সাহায্যে প্রমাণ করতে হবে। তারপর এই জিনিসটা, এটাকে আগে সরল করো, তারপর লজিক সার্কিট আঁকো। খুবই সোজা, আমরা লজিক সার্কিট জেনে থাকলে এগুলো সলভ করার পর সহজে আঁকতে পারি। এখানে কি করছে, সি বারটা কমন নিছে, সি বার কমন নিলে বি প্লাস বি বার প্লাস বিসি, বি প্লাস বি বার সমান আমরা জানি 1, সি বার প্লাস বিসি থাকে, মানে বিসি প্লাস সি বার, এর চেয়ে আর ছোট করা যায় না, কারণ এটাকে আমরা লজিক সার্কিটে অঙ্কন করব। তাহলে কি কি লাগছে, বি লাগছে এবং সি লাগতেছে। সি বারটা কেমনে আসবে, সি বারটা আসবে নট গেটের সাহায্যে। তাহলে প্রথম বিসি, এন্ড গেটের সাহায্যে বিসি অঙ্কন করব, তারপর একটা নট গেট বসাবো সি, সি এর সাথে, তাহলে সি বার থাকে, এই দুটোটা তারপর কি যোগ, মানে অর গেট, একটা অর গেট বসাবো, তাহলে আমরা পেয়ে গেছি বিসি প্লাস সি বার। এভাবে আমরা করে থাকি। আবার প্রশ্ন আসছে, সমীকরণটি সরল করে লজিক সার্কিট অঙ্কন করো, খুবই সহজ। তারপর বর্ণনামূলক প্রশ্নে কি আছে, একটা সরলকে কেমের সাথে সরলীকরণ, আচ্ছা দিছে, বুঝছি। তারপর প্রশ্ন আছে, এই তো সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্যকে সত্যতা প্রমাণ, মানে ট্রুথ টেবল, যেটা ডি মর্গানস ল যে দুইটা আমরা পড়ছি, এই দুইটা ট্রুথ টেবল যেটা একটু আগে দেখছি সেটাই, মানে এ বার প্লাস বি বার সমান এ বি হোল বার, বা এ প্লাস বি হোল বার সমান এ বার ইন্টু বি বার, এটা ট্রুথ টেবল আঁকতে হবে, যেটা আমরা দেখছি একটু আগে। তারপর গুণের যোগ গঠন এবং যোগের গুণ গঠন, বা সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম বলতে কি বোঝায়, এটা একটা বিস্তারিত লেখা লিখতে বলছে। তা এগুলো তো সমীকরণ। তারপর আমরা নতুন অধ্যায় আসি, ডিজিটাল আইসি সমূহ লজিক গোষ্ঠী। আমরা ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট, মানে সংক্ষেপে ডিজিটাল আইসি বলি।
হলো ইলেকট্রনিক সার্কিট, যাতে আন্তঃসংযোগ সেমিকন্ডাক্টর ডিজাইন সমূহ ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর এবং ক্যাপাসিটর একটি সিঙ্গেল চিপে থাকে। এইসব জিনিস একটা সিঙ্গেল চিপে থাকে। ডিজিটাল ক্রিয়াকলাপ সম্পাদন করার জন্য ডিজাইন করা হয়েছে, যা ডিসক্রিট বাইনারি সংকেত প্রক্রিয়াকরণ করে। লজিক পরিবারের সংজ্ঞা। লজিক পরিবার বলতে বা লজিক গোষ্ঠী বলতে কি বোঝাচ্ছে? ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়। ওই সকল ইন্টিগ্রেটেড সার্কিটের পাওয়ার খরচ কম, আকারে ছোট এবং যেগুলো একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন তাদেরকে লজিক ফ্যামিলি বলে। বিভিন্ন সেমিকন্ডাক্টর কোম্পানি বিভিন্ন প্রকৃতির লজিক সার্কিট বাজারজাত করেছে। সব লজিক সার্কিটের নানা ধরনের অ্যানালগ উপাদান যেমন রোধক, ডায়োড, ট্রানজিস্টর, ধারক ইত্যাদির সমন্বয়ে গঠিত। স্কেল অফ ইন্টিগ্রেশনের উপর ভিত্তি করে লজিক ফ্যামিলির শ্রেণীবিন্যাস। এখন এগুলো শ্রেণীবিন্যাস করছে, কি করছে? এসএসআই কোথায় এসে গেলাম, উপরে আসি কিছু মনে নেই। আচ্ছা, ক্রমে উপরে আসি গেছি আমরা আবার। হ্যাঁ, যে বলতেছিলাম এগুলা বিভিন্ন শ্রেণীবিন্যাস কি কি আছে। এসএসআই একটা আছে, যার পুনরূপ হচ্ছে স্মল স্কেল ইন্টিগ্রেশন। যেসব ডিজিটাল আইসি এর লজিক গেটের সংখ্যা 12টির চেয়ে কম তাকে এসএসআই বলে। এগুলো কাকে বলে আসতে পারে? তাহলে এইভাবে লিখতে হবে, 12টি লজিক গেটের সংখ্যা 12টির চেয়ে কম থাকলে তাকে এসএসআই বলে। এমএসআই হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, এদের লজিক গেটের সংখ্যা 12টি থেকে 99টি পর্যন্ত থাকে। আর এলএসআই মানে হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন, তার মানে বোঝা যাচ্ছে বড় হবে। লজিক গেটের সংখ্যা 100 থেকে 9999 এর মধ্যে থাকে। আর ভিএলএসআই মানে হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, আর এদের সংখ্যা 10,000 থেকেও 99,999 পর্যন্ত থাকতে পারে। ডিজিটাল সিস্টেম আইসি ব্যবহারের সুবিধা সমূহ তালিকা। আচ্ছা, যদি বলে ডিজিটাল সিস্টেম আইসি সুবিধা সমূহ লেখো, তাহলে এগুলো লিখতে হবে। আইসি ব্যবহার কারণে ডিজিটাল সিস্টেম ডিজাইন করা সহজ, তথ্য সংরক্ষণ করা সহজ, সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে অ্যাকুরেসি, প্রিসিশন যত রক্ষা করা যায়। আজকে যত যত ইলেকট্রনিক জিনিস আছে সবগুলোতে আইসি আছে। ল্যাপটপ, আপনার মোবাইল, স্মার্টফোন, এগুলো সবগুলোতে আইসি সম্পর্কিত। এজন্য আইসির প্রয়োজনীয়তা অনেক। বিভিন্ন প্রকার আইসি লজিক ফ্যামিলি। আইসির টাইপস গুলো দেখাইছে। লজিক ফ্যামিলির মধ্যে আছে ইউনিপোলার লজিক, বাইপোলার লজিক। ইউনিপোলার মধ্যে আছে মসফেট। মসফেটের মধ্যে আবার 3 প্রকার আছে, পিমস, এনমস, সিমস। আর বাইপোলার লজিকের মধ্যে আছে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মধ্যে আছে আরটিডি, আরটিএল, ডিটিএল, টিটিএল, আইএল, ডিসিটিএল, এসটিএল। আর আনস্যাচুরেটেড এর মধ্যে আছে স্কটিটি, টিটিএল, ইসিএল। আচ্ছা, বিভিন্ন টার্মের ব্যাখ্যা। প্রপাগেশন ডিলে বা প্রবাহ বিলম্ব। নির্গমন মুখের রোধের জন্য এনমস এর তুলনায় সিমস এর গতি কিছুটা বেশি। এনমস, সিমস কি কোনটা বোঝাচ্ছে? এগুলো হচ্ছে ইউনিপোলার মসফেটের উদাহরণ, মানে টাইপস। ভিডিডি সমান +5 ভোল্টেজ হলে সিমস ন্যান্ড গেটের প্রবাহ বিলম্ব সাধারণত 50 ন্যানো সেকেন্ড হয়। ভিডিডি সমান 10 ভোল্ট হলে এই মান 25 ন্যানো সেকেন্ড হয়। দু প্রকার প্রবাহ বিলম্ব হলো টিপিএলএইচ, এটি লজিক 0 হতে লজিক 1 অবস্থায় পরিবর্তনের সময়। আর টিপিএইচএল, এটি লজিক 1 হতে লজিক 0 অবস্থার পরিবর্তনের সময়। মানে এলএইচ মানে হচ্ছে লো টু হাই বোঝাচ্ছে মনে হয়, আর এইচএল মানে হাই টু লো, মানে 0 থেকে 1, 1 থেকে 0। আচ্ছা, এটা হচ্ছে প্রবাহ বিলম্বের একটা চিত্র। তারপর আসে শক্তি ক্ষয়, পাওয়ার ডিসিপেশন, তারপর নয়েজ মার্জিন। এগুলা একটা টার্ম আইসির। এগুলো হচ্ছে বিস্তারিত পড়বেন, এগুলো থিওরি পড়া বলতে গেলে। তারপর আসি আমরা, এটা হচ্ছে নয়েজ মার্জিনের চিত্র।
এটা আমরা বোঝাচ্ছি, এটা একটা ন্যান্ড গেট ব্যবহার করছে এখানে। তারপর ফ্যান ইন ও ফ্যান আউট। ফ্যান ইন ও ফ্যান আউট সাধারণত একটি গেট হতে নির্গত সংকেতকে একসাথে এক বা একাধিক গেটের গ্রহণমুখ সরবরাহ করতে হয়। এক্ষেত্রে গেটের নির্গমন সংকেতটি সেই গোষ্ঠীর যতটা গ্রহণমুখে নির্ভরযোগ্যভাবে বিদ্যুৎ সরবরাহ দিতে পারে সেই সংখ্যাকে ফ্যান আউট বলা হয়। তার যেমন কোনো গেটের ফ্যান আউট 10 হলে সেই গেটের নির্গমন সংকেতকে অনুরূপ গেটের 10 গ্রহণমুখ সংযোগ করা যায়। 10-এর বেশি সংযোগের জন্য গ্রহণমুখের পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা থাকে না। গেটের গ্রহণমুখের সংখ্যাকে ফ্যান ইন বলা হয়। তার মানে ফ্যান আউট এবং ফ্যান ইন কাকে বলে আসলে বা বলতে কি বোঝায় আসলে এটা লিখবেন। টিটিএল এবং সিমস লজিক লেভেল। টিটিএল মানে ট্রানজিস্টর লজিক, আর সিমস কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমি কন্ডাক্টর এটার পূর্ণরূপ। দুটি ভিন্ন ধরনের ডিজিটাল লজিক পরিবার যা ইলেকট্রনিক সার্কিটের ভোল্টেজ লেভেল ডিফাইন করে ডিজিটাল সিস্টেমে 1 সেকেন্ড এবং 0 সেকেন্ড উপস্থাপনা করে। তারপর আসি ন্যান্ড ও নর গেটের টিটিএল ডিটিএল সার্কিট সমূহের বর্ণনা, এগুলো বর্ণনা দিছে। ডিটিএল ন্যান্ড গেট ডায়োড D1 D2 রেজিস্টর। এখানে তাহলে D1 D2 রেজিস্টর হচ্ছে ডিটিএল ন্যান্ড গেটের ডায়োড। R1 R2 R3 R4 এগুলো হচ্ছে রেজিস্টর, আর দিয়ে রেজিস্টর বোঝাচ্ছে। R1 R2 R3 R4 এবং ট্রানজিস্টর Q1 নিয়ে গঠিত। তাহলে Q1 হচ্ছে কি একটা ট্রানজিস্টর। ডিটিএল ন্যান্ড গেট 3টি স্টেজে সম্পন্ন হয়। R1 D1 এবং D2 ইনপুট ডায়োড লজিক স্টেজে ব্যবহৃত হয়। ইন্টারমিডিয়েট লেভেল শিফটিং স্টেজ হিসেবে কাজ করে। R3 এবং R4 এবং আউটপুট কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার স্টেজ Q1 এবং R2। আচ্ছা, কার্যপ্রণালী বলছে, যদি ইনপুট এ ও বি হাই হয় তবে ডায়োড D1 ও D2 রিভার্স বায়াস পাবে। হাই বলতে কি বোঝাচ্ছে? 1 হয়। লো বলতে 0 বোঝায়। ইনপুট যদি 1 হয় তাহলে D1 এবং D2 রিভার্স বায়াস পাবে। রিভার্স মানে হচ্ছে উল্টা বায়াসড হবে। R1 এবং R3 দ্বারা পর্যাপ্ত কারেন্ট প্রবাহিত হয়ে ট্রানজিস্টর Q1 টার্ন অন হবে, Q1 স্যাচুরেশনে যাবে। এগুলা কিভাবে কাজ করছে এটা একটা বর্ণনা সমূহ কিসের মাধ্যমে? ডিটিএল ন্যান্ড গেটের মাধ্যমে। কিভাবে হাই হয়, কিভাবে অন হয়, কিভাবে টার্ন অফ হয়, এগুলো বলছে এখানে। তারপর আসি যদি ডায়োড ট্রানজিস্টর লজিকের আসি, এটা ছিল ডিটিএল ন্যান্ড গেট আর এটা হচ্ছে ডিটিএল নর গেট। এটা নর গেটের চিত্র। এটা ছিল ন্যান্ড গেট আর এটা হচ্ছে নর গেট। এখানে দুইটি ডায়োড ব্যবহার করা হয়েছে, কি কি? D1 এবং D2। অর গেটের সেকশন এবং ট্রানজিস্টর ইনভার্টার সেকশন সংযোগ দেখানো হয়েছে। ইনভার্টার, এটা হচ্ছে ইনভার্টার। কার্যপ্রণালী সেম, কিন্তু অর গেট হিসেবে ভিন্ন হবে ন্যান্ড গেটের তুলনায়। এখানে ট্রানজিস্টর আমরা নর গেট এবং ন্যান্ড গেট ব্যবহার করছি, এটার কার্যপ্রণালীটা এখানে উল্লেখ করা হয়েছে। তারপর যদি আসি স্ট্যান্ডার্ড টিটিএল ন্যান্ড গেটের কার্যপ্রণালী। স্ট্যান্ডার্ড টিটিএল ওপেন কালেক্টর স্ট্যান্ডার্ড টিটিএল এর কার্যপ্রণালী। এটা হচ্ছে ওপেন। আউটপুট বর্তনী সার্কিটটিতে প্রত্যেকটি ইমিটার ডায়োডের মতো কাজ করে, ফলে Q1 ট্রানজিস্টর ও 4K রেজিস্টর এবং 4K রেজিস্টর অ্যান্ড গেটের কাজ করে এবং অবশিষ্ট সার্কিটটি নট গেটের মতো কাজ করে। এগুলো রেজিস্টর মানে হচ্ছে রোধ বোঝায়, আর কে বোঝাচ্ছে মানে আমরা রোধের একক ওহম জানি, তাহলে এখানে কে বলতে কিলো ওহম বোঝাচ্ছে। 4K এটা 1.6K, এটা 5 ভোল্ট একটা কারেন্ট দিছে। এটা Q1 একটা ট্রানজিস্টর,
এখানে এ এবং বি দুটি ইনপুট দেওয়া আছে। লো অর্থাৎ লজিক শূন্য অবস্থায় থাকে, এটা লো অবস্থায় আছে। তারপর Q2 এবং Q3 ও ট্রানজিস্টর, বেস ভোল্টেজ 0। এখানে 3টা ট্রানজিস্টর আছে, Q1, Q2 এবং Q3। এগুলো কিভাবে কাজ করতেছে এটা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওপেন কালেক্টর, নিচে NAND গেটের ট্রুথ টেবিল দেওয়া আছে। আচ্ছা, NAND গেটের ট্রুথ টেবিল আমরা জানি সাধারণত 0 0 আউটপুট হবে 1, 0 1 আউটপুট হবে 1, 1 0 আউটপুট হবে 1, আর 1 1 হলে 0, মানে গুণ করে তার উল্টা। তারপর স্ট্যান্ডার্ড TTL এর টোটেম পোল আউটপুট সার্কিট। টোটেম পোল TTL এ একাধিক ইমিটার সংযুক্ত ট্রানজিস্টর ব্যবহৃত হয়, যাকে Q1 দ্বারা চিহ্নিত করা হয়। এতে 4টি ট্রানজিস্টর Q1 থেকে Q4 ব্যবহৃত হয়। এর ইনপুট A ও B এবং আউটপুট Y। এতে একটি মাত্র ডায়োড ব্যবহার করা হয়। এটা হচ্ছে এটা চিত্র, একটি মাত্র ডায়োড ব্যবহার করা হয়। একটি মাত্র ডায়োড হচ্ছে এটা D1, যেটা দেখতেছি আমরা। আর ট্রানজিস্টর 4টা, Q1, Q2, Q3, Q4। আর টোটেম পোল আউটপুট হচ্ছে Q4 এ যেটা আমরা পাচ্ছি সেটা। +5 ভোল্টেজ কারেন্ট দিচ্ছি। এখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরটা যদি আসি আমরা CMOS বর্তনীর নট, NAND এবং NOR গেটের কার্যপ্রণালী। আচ্ছা, এখন 3টা গেটের কথা বলছি, নট, NAND এবং NOR গেটের। প্রথমটা CMOS NOT গেট। CMOS NOT গেটের চিত্র এটা। এখানে এটা MOSFET এর চিত্র। S বলতে সোর্স বোঝাচ্ছে, G বলতে গেট বোঝাচ্ছে, আর D বলতে ড্রেন বোঝাচ্ছে, ড্রেন করতেছে। P চ্যানেল, আচ্ছা এটা হচ্ছে N চ্যানেল। এখানেও একইভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপর যদি আসি CMOS NAND গেট, এটা হচ্ছে CMOS NAND গেটের চিত্র। এখানে সংক্ষিপ্ত আগে যেগুলো বলছি অর্থ কি, T দিয়ে ট্রানজিস্টর বোঝাচ্ছে, S দি সোর্স বোঝাচ্ছে, D দি ড্রেন বোঝাচ্ছে, G দি গেট, P দি P চ্যানেল, N দিয়ে N চ্যানেল। P মানে হচ্ছে হয়তো পজিটিভ চ্যানেল এবং N মানে হচ্ছে নেগেটিভ চ্যানেল বোঝাচ্ছে। এখানে নট গেটের সাথে কিছুটা পরিবর্তন আছে এখানে NAND গেটের ক্ষেত্রে। তারপর আসে আমরা NOR গেট। NOR গেটটা আরো বড়, এটাও পরিবর্তন করছে। এখানে P চ্যানেল 2টা, N চ্যানেল 2টা। কেন P চ্যানেল N চ্যানেল 2টা, কিন্তু সংযুক্ত করার বিষয়টা কিন্তু আলাদা এখানে। এই অধ্যায়ে শুধু ট্রানজিস্টর নিয়ে কথা বলা হয়েছে, বুঝছি। প্রশ্ন এখন অনুশীলনী আসলে প্রশ্ন কি লিখছে, এগুলোর পূর্ণ নাম লেখা আছে, এগুলো পূর্ণ নাম লিখতে বলছে। ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, DCTL মানে হচ্ছে ডাইরেক্ট কাপল ট্রানজিস্টর লজিক, BCD মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। এই পূর্ণ নাম লিখতে বলতে আসতে পারে। তাও ফ্যান ইন ফ্যান আউট বলতে কি বোঝায় একটু আগে আমি বলছিলাম, এগুলো আসতে পারে। এটাই কোনো গেটের সর্বাধিক যতটি ইনপুট টার্মিনাল থাকে তাকে উক্ত গেটের ফ্যান ইন বলে। একটু 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ।
এখন আমরা আসি আবার নয়েজ ইমিউনিটি কাকে বলে? লজিক গেটের অবাঞ্ছিত ভোল্টেজের সহ্য করার ক্ষমতাকে নয়েজ ইমিউনিটি বলা হয়। লজিক পরিবার প্রধানত কয় প্রকার? প্রধানত দুই প্রকার, ওই ইউনিপোলার আর বাইপোলার যেটা দেখছিলাম। তারপর এগুলো অর্থ কি আসতে পারে? সংক্ষিপ্ত প্রশ্নে আসলে এখন কি আসবে? সংক্ষিপ্ত প্রশ্নে লজিক পরিবার শ্রেণীবিন্যাস করো। এই লজিক পরিবার শ্রেণীবিন্যাসটা এই জন্য দেখে যাবেন। প্রপাগেশন ডিলে বলতে কি বোঝায়, মানে কাকে বলে, কত প্রকার ও কি কি, ওই প্রপাগেশন ডিলে জিনিসটা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। লজিক ফ্যামিলির বৈশিষ্ট্যগুলো লেখো। ডিজিটাল আইসির বৈশিষ্ট্য লিখতে বললে এগুলো লিখবেন। হ্যাঁ, ওখানে যেগুলো আমরা দেখছিলাম, নট গেট সার্কিট অঙ্কন করো, ট্রুথ টেবিল অঙ্কন করো, এনমস ন্যান্ড গেট সার্কিট অঙ্কন ট্রুথ টেবিল অঙ্কন করো। এখানে শুধু সার্কিটটা অঙ্কন করবে এবং ট্রুথ টেবিলটা আঁকবে। এটা হচ্ছে এটার আনসার। আলোচনাগুলো বিস্তারিত করছে, পার্থক্য আসতে পারে। তারপর যদি বর্ণনামূলক প্রশ্নে আসি, লজিক গোষ্ঠীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বিস্তারিত বর্ণনা দাও। টোটেম পোল, স্ট্যান্ডার্ড, টিটিএল চিত্র সহ কার্যপ্রণালী বর্ণনামূলক প্রশ্নে আসলে তখন বর্ণনা করতে হতে পারে আপনাদেরকে। এই সিমস, নট, ন্যান্ড এবং নর গেটের প্রত্যেকটি বর্তনী অন্তর্ভুক্ত কার্যপ্রণালী বর্ণনা করো। এটা আসার সম্ভাবনা আমি কম দেখতেছি, এটা খুবই বড় প্রশ্ন। আমি প্রশ্ন বোর্ড কোয়েশ্চেন দেখি না অবশ্যই, যদি আসে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপাতত আপনারা দেখে যান, আমি লাস্টে যে একটা সাজেশনটা দিব। তারপর আসি কম্বিনেশনাল লজিক সার্কিট সমূহ। কম্বিনেশনাল লজিক সার্কিট সমূহ নতুন অধ্যায়। এটা মানে কি? কম্বিনেশনাল লজিক সার্কিট হলো ডিজিটাল সার্কিট যেখানে আউটপুট শুধুমাত্র বর্তমান ইনপুটের মানের উপর নির্ভর করে। এই সার্কিটের মাধ্যমে এটা প্রিন্টিং মেশিন বুলিয়ান ফাংশনগুলো বাস্তবায়ন করা হয়। কম্বিনেশনাল সার্কিটগুলো ম্যাথ অপারেশন, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার ইত্যাদি ব্যবহৃত হয়। এর অভ্যন্তরীণ কোনো মেমোরি থাকে না। কম্বিনেশনাল লজিক সার্কিট কাকে বলে আসলে কি লিখবেন? যে সার্কিটের আউটপুট শুধুমাত্র ইনপুটের তাৎক্ষণিক মানের উপর নির্ভরশীল তাকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলে। যুক্ত রাশিমালার দুই প্রকার সংগঠন নিয়ে আলোচনার উপর উভয় প্রকার গঠনের ভিত্তিতে কম্বিনেশন যুক্ত বর্তনী নির্মাণের নীতি আলোচনা করা হয়েছে। আচ্ছা, বাইনারি কম্পারেটর সার্কিটের কার্যপ্রণালী। কম্পারেটর এমন এক ধরনের লজিক্যাল সার্কিট যা দুটি ইনপুটের মধ্যে তুলনা করে আউটপুট প্রদান করে। এই দুটি ইনপুটের মধ্যে একটি রেফারেন্স হিসেবে আর অপরটি ইনপুট সিগন্যাল দেওয়া হয়। এই রেফারেন্সের সাথে ইনপুট সিগন্যালের তুলনা করে এটা আউটপুট প্রদান করে থাকে। কম্পিউটার বিভিন্ন প্রকার সিদ্ধান্তমূলক কাজে এটিকে ব্যবহৃত হয়। একটি এন বিট কম্পারেটরের বর্তনীর কার্যপ্রণালী নিম্নে বর্ণনা করা হয়েছে। এখানে A1 থেকে AN প্রথম ইনপুট আর B1 থেকে BN দ্বিতীয় ইনপুট, এন বিট কম্পারেটর। এখন আউটপুট কি আসতে পারে? A গ্রেটার দেন B, A ইকুয়াল B, A লেস দেন B, এই তিন প্রকার আউটপুট আসবে। কম্পারেটর ব্লক চিত্র এটা। আর লজিক্যাল সার্কিট আঁকতে বললে এইভাবে দেখানো যায়, A B, A গ্রেটার দেন B, তারপরটা হচ্ছে A লেস দেন B, আর তারপরটা হচ্ছে এই দুটোটা এন্ড গেট ইউজ করছি। এন্ড গেটের আগে প্রথমটার জন্য নট গেট ইউজ করছি B এর জন্য, আর দ্বিতীয়টার নট গেট ইউজ করছি আমরা A এর জন্য। তাহলে A গ্রেটার দেন B কেমনে হয়েছে? আমি যদি B এর মান উল্টা করে দিই তাহলে সহজে বোঝা যাচ্ছে A B থেকে বড়, আর দ্বিতীয়টা এর মান আমি উল্টা করে দিই তাহলে B এর থেকে বড় হবে। আর লাস্টটা আমি নর গেট ইউজ করছি, এটা নর গেট A ইকুয়াল টু B। ট্রুথ টেবল হলে এভাবে দেখানো যায়। আউটপুটটা এখানে 1 0 0 1 কেমন হইলো? 1 A এবং B দুটোটাই সমান, তাহলে আউটপুট 1। A এবং B সমান না, তা আউটপুট 0। লাস্টে A এবং B 1, তাহলে সমান, তাহলে 1। এভাবে ট্রুথ টেবল আমরা অঙ্কন করলাম।
সচরাচর ব্যবহৃত 4 বিট কম্পারেটর আইসির পিন ডায়াগ্রাম। আচ্ছা, আইসির পিন ডায়াগ্রাম আমরা এখানে এটা যে আইসিটা ব্যবহার করছি এটা কি ধরনের আইসি? 4 বিট কম্পারেটর আইসির পিন ডায়াগ্রাম 74F85। এটা কোন আইসি? আমি যদি সার্চ করি 74F85, ঠিক দিছি? 74F85 আইসি। আচ্ছা, পাশে দিয়ে আইসি লিখি। এই তো কম্পারেটর আইসি, এটা কম্পারেটর আইসি। এভাবে আমরা কম্পারেটর আইসি গুলা মানে প্রত্যেকটা আইসির এরকম নাম্বারের মাধ্যমে চেনা যায়। আমরা এর আগে অধ্যায়গুলোতে পড়ছিলাম এন্ড গেটের আইসি, অর গেটের আইসি, নট গেটের আইসি দেখতে কেমন এটা। আর এটা হচ্ছে কম্পারেটর আইসি। এগুলো হচ্ছে ইনপুট আর এগুলো হচ্ছে আউটপুট। ডাটা ইনপুট হচ্ছে এখান থেকে A3, A3, B2, A2, A1, B1, A0, B0। 9 থেকে 15 পর্যন্ত হচ্ছে ইনপুট। তারপর ক্যাসকেড ইনপুট হচ্ছে এগুলা 2, 3, 4। আর ডাটা ইনপুট হচ্ছে 1 আর আউটপুট হচ্ছে 4, 5, 6, 7। এগুলো হচ্ছে আউটপুট। গ্রাউন্ড হচ্ছে 8 আর কারেন্ট বা ভোল্টেজ হচ্ছে 16 নম্বর পিনে। এগুলো পিন, আমি পিনের কথা বলছি। বর্ণনা দেওয়া হয়েছে। আচ্ছা, বর্ণনা দিচ্ছে এখানে 2, 3, 4 যেটা বলছি এগুলো হচ্ছে এক্সপানশন ইনপুট। এক্সপানশন ইনপুট বোঝায়। 5, 6, 7 এগুলো হচ্ছে ডাটা আউটপুট। 8 হচ্ছে গ্রাউন্ড। 9, 11, 14, 1 হচ্ছে কম্পেয়ারিং ইনপুট। 10, 12, 13, 15 হচ্ছে কম্পেয়ারিং ইনপুট। 16 নম্বর হচ্ছে পাওয়ার ইনপুট। প্যারিটি জেনারেটর এবং ডিটেক্টর সার্কিট। যে লজিক্যাল সার্কিটের মাধ্যমে কোনো ডাটার ভুল নির্ণয়ের উদ্দেশ্য কোনো প্যারিটি বিট তৈরি করা হয় তাকে প্যারিটি জেনারেটর বলা হয়। অপরপক্ষে প্যারিটি চেকার হলো এমন এক ধরনের লজিক সার্কিট যা প্যারিটি বিটের সাহায্যে কোনো ডাটা ভুল আছে কিনা তা চেক করে ফলাফল দিয়ে থাকে, তাকে প্যারিটি চেকার বলে। এখানে একটা ইভেন্ট প্যারিটি জেনারেটরের একটা ছবি দিছে। D0, 1, 2, 3 এগুলো হচ্ছে প্যারিটি আউটপুট আর এগুলো হচ্ছে টু রিসিভার। আচ্ছা, যদি প্যারিটি চেকার আউটপুট 1 হয় তাহলে বোঝা যাবে যে ত্রুটি আছে, আর আউটপুট 0 হলে বোঝা যাবে ত্রুটি নেই। তার মানে 1 পেলে বোঝা যাবে যে ত্রুটি আছে, কিন্তু 0 পেলে ত্রুটি নাই। এটা খেয়াল রাখতে হবে। নিচে 8 বিটের একটি প্যারিটি জেনারেটর চিত্র দেখানো হলো। এছাড়া জোড় ও বিজোড় প্যারিটির জন্য আলাদা আলাদা টেবিলও দেখানো হলো। এটা 8 বিটের প্যারিটি জেনারেটর। তারপরে টেবিল দেখানো হলো। 0101 মূল ডাটা, প্যারিটি বিট 0, ট্রান্সমিটকৃত ডাটা হচ্ছে এত, গ্রহণকৃত ডাটা হচ্ছে এত, তাদের জোড়। প্যারিটি বিট আমরা এখানে 0 পাইছি, তারপর এখানে 1 পাইছি, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 0। এখন আমরা কি জানি 1 পেলে ত্রুটি আছে, তার মানে এইটা, এটা এবং এটা আর এটা, এগুলোতে ত্রুটি আছে, বাইরে ত্রুটি নেই। নিম্নলিখিত ডাটাগুলোর জন্য প্যারিটি জেনারেটর আউটপুট বের করো। এখন এগুলো হচ্ছে ডাটা, একটা দিছে 0, 1, 1, 1 এর জন্য p = 1, প্যারিটি বিট 1 পেয়েছে।
বি এর জন্য 0, সি এর জন্য 0, ডি এর জন্য 0। যে ডাটা বিটের বিজোড় সংখ্যক 1 আছে সেখানে পি ইজ ইকুয়াল টু 1 হলে এখানে আমরা 1 কয়টা আছে এটা খেয়াল রাখবো। এখানে 2টা 1 আছে তাহলে জোড়, এখানে 3টা 1 আছে তাহলে বেজোড়। তাহলে এখানে কি বলছে, যে ডাটা বিটের বেজোড় সংখ্যক 1 আছে সেগুলা প্যারিটি বিটের মান হবে 1। তাহলে এখানে 1 আছে প্রথমটাতে, 3টা বেজোড়, তাহলে 1 হয়েছে। কয়টাতে 2টা, এই জন্য 0 হয়েছে। তারপর সি তে কোনো ইয়া নাই, 1 নাই, 0। ডি তে 2টা 1 আছে তার মানে জোড়, তাই জন্য প্যারিটি বিটের মান 0। উপরে বিটগুলোর জন্য প্যারিটি থেকে আউটপুট হবে কত, 0। আচ্ছা, ভুল নির্ণয় সংশোধনের ক্ষেত্রে হ্যামিং কোডের ভূমিকা। আমরা হ্যামিং কোড পড়ছিলাম আগের অধ্যায়গুলোতে। হ্যামিং কোডের কাজ ছিল ভুল নির্ণয় করা। কেন আবার ওই পড়াটা আসছে মনে হয়। প্যারিটি বিট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, অনুশীলনের প্রশ্নে দেখি কি আসছে। আচ্ছা, কি বলছে দেখি। বাইনারি বা অন্যান্য কোড ব্যবহার করে যোগাযোগ প্রকৌশল তথ্য প্রেরণ করা হয়ে থাকে। নানা কারণে কোড পরিবর্তিত হয়ে গ্রাহক যন্ত্রে ভুল আকারে ধরা পড়ে। এই ত্রুটি সংশোধনের জন্য নানা প্রকার কোড ব্যবহার করা হয়। হ্যামিং কোড এগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এই কোডের ডাটার মধ্যে পূর্ব নির্ধারিত স্থানে একাধিক প্যারিটি বিট ব্যবহার করা হয়। হ্যামিং প্যারিটি বিটের অবস্থান 2 দ্বারা নির্ধারণ করা হয়। n এর মান 0, 1, 2, 3, 4 ইত্যাদি বসিয়ে 1, 2, 4, 8, 16 ইত্যাদি স্থানে কোডের মধ্যে প্যারিটি বিট ঢোকানো হয়। একটি উদাহরণের সাহায্যে হ্যামিং কোড গঠনের পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে এখানে। y এর ASCII কোড, মানে y একটা অ্যালফাবেট, এটার একটা ASCII কোড আছে। ওই ASCII কোডটা কত, 1011001। এর ভিতরে প্রথম, তারপর দ্বিতীয়, চতুর্থ এবং অষ্টম স্থানে 3টি হ্যামিং প্যারিটি বিট স্থাপন করা যেতে পারে। হ্যাঁ, যেটা আমরা আগের অধ্যায়ে পড়ছিলাম ওই হ্যামিং কোড বোঝার সময়। এখন এই 1011001 যেটা পেয়েছি ওগুলো ওই স্থানের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং অষ্টম নম্বর স্থানে আমরা হ্যামিং প্যারিটি বসাবো। তাহলে H1 এটা হচ্ছে প্রথম নম্বর প্যারিটি বিট, তারপর H2 1, 2, 4 এটা হচ্ছে 4 নম্বর পজিশন, আর তারপর এটা হচ্ছে 8 নম্বর পজিশন। কিন্তু আমরা যে কোডটা পেয়েছি 101 তারপর 1001, এই কোডটা আমরা ঠিকই বসাইছি। সাথে আমরা ওই যেসব স্থান আমরা হিসাব করছি ওইসব স্থান আমরা হ্যামিং প্যারিটি বসাইছি। কি কি, H1, H2, H3, H4 দিয়ে। এরপর আমরা কি করব, যে স্থানে 1 আছে তার শনাক্ত করা। একে 3, 7, 9 এবং 11 নং স্থানে 1 রয়েছে। এখন আমরা দেখব কোথায় কোথায় 1 রয়েছে। 3 নম্বর পজিশনে 1 আছে, 7 নম্বর পজিশনে আছে, 9 নম্বর পজিশনে এবং 11 নম্বর পজিশনে। এখন ওইসব পজিশনে 1 আছে দে, এখন এই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগ করলে নির্ণয় হ্যামিং কোডগুলো পাওয়া যাবে। যোগ করার সময় ক্যারি অগ্রাহ্য করতে হবে। এখন আমরা 3 নম্বর, 7 নম্বর, 3, 9, 7, 3, 7, 9, 11 ওগুলার বাইনারি সংখ্যা রূপান্তর করব। সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যা রূপান্তর করার পর তারপর আমরা যোগ করব। প্রথমটা যোগ করলে কত আসে, 1 + 1 + 1 + 1 মানে 4। 4 এর বাইনারি লাস্টে 0 থাকবে,
মানে 100, 100 হলে এখানে 0 বসবে। আমরা ক্যারি অগ্রাহ্য, ক্যারি মানে হাতে আমরা যেটা রাখি সেটাকে ক্যারি বলে, ক্যারি অগ্রাহ্য করব। তারপর এখানে 1 1 1 তিনটা 1 হলে আউটপুট 1 আসবে। তারপর 0 1 0 0 1, তাহলে আউটপুট 1 হবে। তারপর 0 0 1 1, 1 এর সাথে 1 যোগ করলে 2 আসে, 2 এর বাইনারি হচ্ছে 1 0, তাহলে এখানে 0 বসবে। এখন আমরা যে যোগফলটা যেটা পেয়েছি ডান থেকে বাম দিক দিয়ে, এগুলো আমরা h1 h2 h3 h4 এর মান পেয়ে থাকি। তাহলে প্রথম জিরোটার মান হচ্ছে h1 এর মান। h1 এ তাহলে আমরা কি বসাবো? 0 বসাবো। h2 তে আমরা কি বসাবো? 1 বসাবো। h3 তে 1 বসাবো। h4 এ 0 বসাবো। তাহলে এখন আমরা হ্যামিং কোড কি পাবো? প্যারিটি বিট গুলো বসালে 1 0 1 0 1 0 0 1 1 1 0 এইটা পাবো। গ্রাহক যন্ত্রে এই কোডের যে স্থানে 1 আছে সেই স্থানের সংখ্যা মানকে বাইনারিতে প্রকাশ করে যোগ করে পরীক্ষা করে দেখে যোগফল 0 কি না। যদি যোগফল 0 হয় তবে বোঝা যাবে যে গৃহীত তথ্য কোনো ত্রুটি নেই। আলোচ্য হ্যামিং কোডটি 2 3 4 7 9 এবং 11 নং স্থানে 1 রয়েছে। ক্যারি অগ্রাহ্য করে এই সংখ্যাগুলো বাইনারি যোগ করলে যোগফল 0 হবে। এখন আমরা আবার এই হ্যামিং কোড যেটা পেয়েছি এটার যেসব জায়গায় 1 আছে ওগুলো আমরা ওই যেসব পজিশন আছে ওগুলো পজিশন বাইনারি করে আমরা যোগ করব। যোগ করে যদি 0 আসে তার মানে বুঝবো কোনো ত্রুটি নেই। এখন আমরা এগুলো যোগ করে দেখছি, ওইসব পজিশন 0 আসছে, তাহলে এটা কোনো ত্রুটি নেই। যদি কোনো কারণে গৃহীত কোডটি ত্রুটি মুক্ত হয় তবে এই স্থানগুলোর বাইনারি যোগফল 0 হবে না। মনে করি ত্রুটির কারণে 5 নং স্থানে 1 হয়ে গেছে। গ্রাহক যন্ত্রে এক স্থানগুলোর বাইনারি যোগফল হবে এরকম। যেহেতু একটা 5 নম্বর স্থানে আমি ওয়ান ওয়ান পেয়ে গেছি, 5 নম্বর স্থানে আসলে তো 0 আছে। যদি আমি 1 পাইতাম তাহলে যোগফল 0 আসতো না, তাহলে ত্রুটি পেতাম। যোগফল 5 এবং এটি নির্দেশ করে 5 নং স্থানের গৃহীত বিট সঠিক নয়, উক্ত বিটটি উল্টিয়ে দিয়ে গৃহীত কোড সংশোধন হবে। এভাবে আমরা হ্যামিং কোড করে থাকি। এটা আগের অধ্যায়ে পড়ছিলাম আমরা, হ্যামিং কোড বিস্তারিত বই নেই, এখন এটা বিস্তারিত এখানে পড়াইছে। আচ্ছা, এবার নিশ্চয়ই আসি প্যারিটি বিট কি, তারপর প্যারিটি জেনারেটর কাজ কি, এগুলা কি আসবে, কম্পারেটর বলতে কি বোঝায়। তারপর সংক্ষিপ্ত প্রশ্নে 4 বিট কম্পারেটর আইসি পিন ডায়াগ্রাম অঙ্কন করো। কম্পারেটর আর পিন ডায়াগ্রাম অঙ্কন করতে বললে এটা আঁকতে হবে আপনাদেরকে। আর কম্পারেটরের ব্লক চিত্র অঙ্কন করতে বললে এটা হচ্ছে ব্লক চিত্র এটার। কম্বিনেশন লজিক বর্তনীর বিশ্লেষণ উপায়গুলো সংক্ষেপে বিবৃত দাও এগুলা। তারপর এক বিট কম্পারেটরের মূলনীতি কি? এক বিট কম্পারেটরের মূলনীতি হচ্ছে এটার একটা লজিক সার্কিট অঙ্কন করবেন। এবার যদি রচনামূলক প্রশ্ন আসে, যেটা আমি একটু আগে পড়েছি, হ্যামিং কোডের মাধ্যমে কিভাবে ডাটা পাঠানো হয় এবং ভুল নির্ধারণ করা হয় তা বর্ণনা করো। তাহলে আপনাদেরকে একটা ওই উদাহরণ এক্সাম্পল ধরে কাজ করতে হবে। যেমন এখানে একটা যে এক্সাম্পলটা ধরছে ওয়াই এর আস্কি কোড, এটা এরকম। এখন আপনাদের কয়েকটা আস্কি কোড এরকম মনে রাখতে হবে, পারলে মনে রাখতে পারেন। ওয়াইডটা মনে রাখলে হবে, মানে এটাই লিখে দিবেন। তারপর আর কি দিছে প্রশ্ন, প্যারিটি জেনারেটর চাকার কাজ বর্ণনা করো, কম্পারেটরের কাজ প্রণালী ব্যাখ্যা করো, এগুলা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, এরপর অধ্যায় হচ্ছে অ্যারিথমেটিক লজিক সার্কিট সমূহ। আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায় থেকে স্টার্ট করব। আজকে এতটুকুই। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আশা করি কোনো প্রশ্ন নাই। আচ্ছা, আমরা তাহলে নেক্সট ক্লাসে থেকে ক্লাস শুরু করবো। আপনাদের সবাইকে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি ভাই, আজকে তো মনে হচ্ছে আমি একা একজনই ক্লাস করতেছি, আর কেউ নাই। ও আচ্ছা, হ্যাঁ।